আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বড় বড় নেতা, পুলিশ আর সেনাবাহিনীর বাঘা বাঘা অফিসারদের বিচার চলছে। সেই আইসিটির কাজের পোস্টমর্টেম শুরু হয়েছে। আসামিকে রাজসাক্ষী করতে টাকা নেওয়া, জামিন করে দিতে ঘুষ দাবি করা সহ এক গাদা অভিযোগ তদন্তে এই পোস্টমর্টেম শুরু করেছে নতুন সরকার আমলে গঠিত নতুন প্রসিকিউশন। আপাতত তিনটি বিষয় নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে। খোদ প্রসিকিউশনের সদস্যরাই প্রশ্ন তুলেছেন, কিভাবে সাবেক আইজিপি মামুনকে রাজসাক্ষী করা হলো, এর জন্য নেওয়া হয়েছে ঘুষের লেনদেন। ওই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া ফাঁসির দণ্ডাদেশের তদন্ত ও বিচার প্রক্রিয়া ঠিক আছে কিনা তার জন্য নথিপত্র খতিয়ে দেখা শুরু করেছে প্রসিকিউশন। সবশেষ তিনটি মামলায় 15 সেনা অফিসারের বিচার আদৌ এই কোর্টে হতে পারে কিনা, বিগত অন্তর্বর্তী সরকার আর তাদের মিত্ররা রাজনৈতিক ক্ষোভ মেটানোর জন্য সেনা সদস্যের বিচার এই কোর্টে করতে চেয়েছে কিনা তা যাচাই করে দেখছে সরকার। সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে, সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ থেকে অধ্যাপক ইউনূসের নির্দেশেই সেনা কর্মকর্তাদের বিচার এই কোর্টে করা হচ্ছে। আইন মন্ত্রণালয় ও আইসিটির একাধিক সূত্র বলছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় সরকার। আবার এই আইসিটির বিরুদ্ধে উচ্চ আদালতের আপিলে যেতে পারে সংক্ষুব্ধ একটি পক্ষ। সেটি হলে সামনে আইসিটি এবং আদালতে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে বেশ কিছু লঙ্কা কাণ্ডই অপেক্ষা করছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2025 সালে 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনটি মামলার চার্জশিট জমা পড়ে। তিনটি মামলার মধ্যে দুটি গুম ও খুন বিষয়ক এবং অন্যটি জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের। এই তিনটি মামলার চার্জশিটে 25 জন সেনা কর্মকর্তাদের নাম আসে। তার মধ্যে 15 জন ছিলেন কর্মরত। 9 অক্টোবর ওই 15 সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়। ওই 15 সেনা কর্মকর্তার মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর 3 জন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের 10 জন এবং বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির 2 জন রয়েছেন। এরপর এই সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করা নিয়ে আইসিটির তখনকার চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে আইনের বাইরে গিয়েও কথা বলতে দেখা গিয়েছিল। শেষ পর্যন্ত সাবজেল করে সেনা কর্মকর্তাদের সেনা সদরে রাখা হয়। তবে বিচার চলছে আইসিটিতে। 3 মামলারই এখন সাক্ষ্য চলছে। ইতিমধ্যে কিছু সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষ হয়েছে। মামলাগুলোর পরবর্তী শুনানি পর্যায়ক্রমে 29 মার্চ, 31 মার্চ ও 7 এপ্রিল হওয়ার কথা। বিএনপি সরকার গঠনের পর গত 23 ফেব্রুয়ারি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয় আমিনুল ইসলামকে। নতুন চিফ প্রসিকিউটর দায়িত্ব নিয়ে বলেছিলেন, ট্রাইব্যুনালে 2024 সালের 5 আগস্টের পর যত মামলা এসেছে সেগুলো যাচাই বাছাই করা হবে। এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া একটি মামলা সহ এ পর্যন্ত যে 3টি মামলার রায় হয়েছে সেগুলো যাচাই বাছাই করার কথা তিনি বলেছিলেন। একই দিন অর্থাৎ 23 ফেব্রুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব মামলা হয়েছে সেগুলো পুনরায় যাচাই বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, দায়িত্ব নেওয়ার আগে থেকে বিএনপি শীর্ষ পর্যায়ে আইসিটির ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কথা জানত। সেজন্য ক্ষমতায় আসার পরপরই সরকারের পক্ষ থেকে জানানো হয় এসব মামলাগুলো রিভিউ করা হবে। আইসিটির তদন্ত শাখা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। সূত্রগুলো বলছে, আইসিটিতে রায় হওয়া 3টি সহ 24টি মামলার নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে। তার বাইরে পুলিশকে বলা হয়েছে, জুলাই হত্যাকাণ্ডকে ঘিরে সারা দেশে যে মামলা বাণিজ্য হয়েছে তার প্রতিবেদন তৈরি করতে। সাব জেলে থাকা 15 সেনা কর্মকর্তার আইনজীবী প্যানেলের পক্ষ থেকে এরই মধ্যে সরকারকে 2 দফা 2টি রিপোর্ট দেওয়া হয়েছে। তার একটিতে চাকরিরত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারের বিষয়ে আইনি ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে আর্মি রেগুলেশনসের 346 নম্বর ধারার কথা উল্লেখ করা হয়েছে। সে ধারা মতে যেসব আর্মি অফিসার সেনাবাহিনীর বাইরে ডেপুটেশনে থাকেন তারা আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী থেকে রিলিজ না হওয়া পর্যন্ত এবং অবসরে যাওয়ার আগ পর্যন্ত সামরিক বাহিনীর অধীনেই থাকেন। সেজন্য 15 সেনা কর্মকর্তার বিচার সেনা আইনে করার কথা। ওই নোটে আরো বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব অপহরণের অভিযোগ আনা হয়েছে তখন তারা র্যাব কিংবা ডিজিএফআই তে ছিলেন না। যেমন ব্যারিস্টার আরমান ও ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে 2016 সালে অপহরণ ও গুমের কথা উল্লেখ করা হয়েছে। অথচ যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা সংশ্লিষ্ট দপ্তরে যোগ দেন
তারও পরে সরকারের কাছে পাঠানো দ্বিতীয় নোটটিতে 1973 সালে আইসিটি অ্যাক্টের অধীনে সেনা কর্মকর্তাদের বিচার করা আইনসঙ্গত কিনা সে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, সেনা আইনে বিচার করার জন্য তড়িঘড়ি করে অন্তর্বর্তী সরকার আইসিটি অ্যাক্ট সংশোধন করেছিল। 1973 সালের যে মূল আইন, সেখানে 3 বাহিনীর কথা উল্লেখ ছিল না, কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুলের মন্ত্রণালয় থেকে 2024 সালের 24 নভেম্বর যে কোনো শৃঙ্খলিত বাহিনী, সহকারী ফোর্স কিংবা গোয়েন্দা সংস্থাকে অন্তর্ভুক্ত করা হয়। আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, শুরুতে অন্তর্বর্তী সরকার এই পরিকল্পনা ছিল না, কিন্তু অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের বিচার আইসিটিতে করতে চেয়েছিল তখনকার প্রসিকিউশন টিম এবং তাদের সহায়তাকারী একটি রাজনৈতিক দলের নেতারা। সে কারণে চাপে পড়ে এই বিধানটি অন্তর্ভুক্ত করেন আসিফ নজরুল। এমনকি রেট্রোস্পেক্টিভ বা ভূতাপেক্ষ ইফেক্ট দিয়ে এই বিধানটি 2009 সালের 6 জানুয়ারি থেকে কার্যকর করার মতো অসাংবিধানিক ধারাও যুক্ত করা হয়। এ নিয়ে বিতর্ক দেখা দিলে আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে মূল আইনটিও গায়েব করে ফেলা হয়। এমন অনেক কাহিনীর কথা ইতিমধ্যে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরকারকে জানিয়েছেন। এর মধ্যে কিছু বিষয় সংবাদ সম্মেলন করে সামনে এনেছেন 15 সেনা কর্মকর্তার আইনজীবী এবিএম হামিদুল মিসবাহ। 12 মার্চ সংবাদ সম্মেলনে জনাব মিসবাহ 15 সেনা কর্মকর্তার বিচার প্রচলিত সামরিক আইনে করার দাবি জানান, কারণ ট্রাইব্যুনাল এ ধরনের অপরাধের বিচার করতে পারে না। আবার সেনা অফিসারদের বিরুদ্ধে গুম বা খুনের যে অভিযোগ আনা হয়েছে তা রোম স্ট্যাটিউটের সংজ্ঞা অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়ে না। 15 সেনা কর্মকর্তার আইনজীবী বলেছেন, সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশনায় এই মামলাগুলো উদ্দেশ্যপ্রণীতভাবে করা হয়েছে। সূত্রগুলো বলছে, গত বছর অক্টোবরে যখন 15 সেনা কর্মকর্তার বিচার আইসিটিতে করার জন্য অন্তর্বর্তী সরকার ও একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তোড়জোড় শুরু হয়, তখন সেনা সদরের একটি অংশ বিএনপির সাথে যোগাযোগ করেছিল। তখনই বিএনপির একজন আইনজীবীর ফার্ম বিষয়টি খতিয়ে দেখে। ওই আইনজীবী পরে সংসদ সদস্য ও সরকারের প্রভাবশালী সদস্য হন। ওই ফার্ম থেকেও সরকারকে জানানো হয়েছে, ব্যাপকভাবে সাংবিধানিক ধারা লঙ্ঘন করে তখন আসিফ নজরুলের মন্ত্রণালয় তড়িঘড়ি করে আইসিটি অ্যাক্টটি সংশোধন করেছিল। এমনকি যখন 15 সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করা যাচ্ছিল না, তখন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরামর্শে নতুন ধারা সংযুক্ত করেন। তবে শেষ পর্যন্ত আইনের সংশ্লিষ্ট ধারায় সুস্পষ্টভাবে চাকরিচ্যুতির কথা উল্লেখ না থাকায় 15 সেনা কর্মকর্তা এখনো চাকরিতে বহাল আছেন। আইনজীবী হামিদুল মিসবাহ বলেছেন, অন্তর্বর্তী সরকার আইসিটি অ্যাক্টকে ঘষা মাজা করে সংশোধন করে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যেটা সেনা আইনের সঙ্গে সাংঘর্ষিক। মামলা দায়ের নেপথ্য কারণ নিয়ে প্রশ্ন তুলে হামিদুল মিসবাহ দাবি করেন, এই মামলা 3টি নির্দেশনা এসেছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। তিনি বলেন, যেহেতু তার কাছ থেকে নির্দেশনা এসেছে, তাই এখানে এই মামলাগুলো করার ব্যাপারে একটি তদন্ত হওয়া জরুরি। তিনি কিসের পরিপ্রেক্ষিতে, কার নির্দেশে বা অনুরোধে এই মামলাগুলো এখানে হওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন তার তদন্ত হওয়া দরকার। দর্শক, বিগত অন্তর্বর্তী সরকার আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গঠন এবং এর বিচার প্রক্রিয়া নিয়ে দেশের ভেতরে ও বাইরে নানা ধরনের সমালোচনা ছিল। যেদিন আইসিটি চিফ প্রসিকিউটরের পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়, সেদিনই ট্রাইব্যুনালের মামলাকে ঘিরে রাজসাক্ষী বাণিজ্য, সেটলিং সিন্ডিকেটের মতো গুরুতর অভিযোগ সামনে আসে। এই অভিযোগ কোনো বিরোধী বা সংক্ষুব্ধ পক্ষ করেছে খোদ প্রসিকিউশন টিমের সদস্যই। প্রসিকিউশন টিমের সদস্য অ্যাডভোকেট বিএম সুলতান মাহমুদ সরাসরি সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে বাণিজ্য ও রাজসাক্ষী নাটকের অভিযোগ তোলেন। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী বানানো নিয়ে ট্রাইব্যুনালের সেটলিং বাণিজ্য ও রাজসাক্ষী নাটক কেন সরতে হচ্ছে তাজুল ইসলামকে শিরোনামে 23 ফেব্রুয়ারি নিজ ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন প্রবাসে অবস্থানরত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী মোস্তাফিজুর রহমান আহাদ। ওই পোস্টে প্রসিকিউশন টিমের একটি প্রভাবশালী অংশ গোপন সমঝোতা বা সেটলিং বাণিজ্যে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করা হয়। তার ওই পোস্টের বক্তব্যের সঙ্গে সমর্থন জানিয়ে এবং আরও কিছু তথ্য তুলে ধরে মন্তব্য করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য অ্যাডভোকেট বিএম সুলতান মাহমুদ। তিনি বাংলা ট্রিবিউনের কাছে তার অভিযোগ তুলে ধরে বলেন, শুধু আইজিপি মামুন নয়, আসলে লাশ পোড়ানোর মামলায় টাকার বিনিময়ে আফজালকেও রাজসাক্ষী করে দায়মুক্তি দেওয়া হয়েছে। 3-4 জনের একটি সিন্ডিকেট শুরু থেকেই এই চক্রে জড়িত।
ধানমন্ডি তদন্ত সংস্থায় বসে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সিন্ডিকেট সাবেক আইজিপি মামুনকে রাজসাক্ষীর নাটক বানায়। সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ধানমন্ডি তদন্ত সংস্থায় আনলে সেখানে শিশির মনির উপস্থিত থাকত। চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা কামানোর হাতিয়ার হিসেবে তৈরি করে রেখেছে এই তাজুল সিন্ডিকেট। আসামিপক্ষের আইনজীবীর কাছে জামিন করিয়ে দেওয়ার জন্য প্রসিকিউটর শামীম রেজা তালুকদারের 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁস হয়। আইসিটি সূত্রে জানা গেছে, এরপর 10ই মার্চ নতুন চিফ প্রসিকিউটর রুদ্ধদ্বার বৈঠক করেন। সেই বৈঠকে আইজিপি মামুনকে রাজসাক্ষী করার বিষয়টি তদন্ত করে দেখার সিদ্ধান্ত হয়। কিভাবে পুলিশ প্রধানকে বাঁচানো হলো তা নিয়ে ওই বৈঠকে উদ্বেগও জানানো হয়েছে। বৈঠকে উপস্থিত ব্যক্তিদের মতে ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সাইবার বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এই পদক্ষেপের বিরুদ্ধে প্রশ্ন তোলেন এবং উল্লেখ করেন, জুলাইয়ের আন্দোলনের সময় পুলিশকে দেওয়া নির্দেশের সাথে মামুনের যোগসূত্র রয়েছে বলে ব্যাপক ডিজিটাল প্রমাণ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে চিফ প্রসিকিউটর অফিস থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আমিনুল ইসলামের নেতৃত্বে গঠিত এই কমিটিতে রয়েছেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মার্জিনা রাহান, জহিরুল আমিন এবং ট্রাইব্যুনালের একজন গবেষণা কর্মকর্তা। আইসিটিতে যে 24টি মামলা আছে তার মধ্যে 3টি মামলার রায় হয়েছে। এর মধ্যে প্রথমটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। আইসিটি সূত্রগুলো বলছে, এই 3টি মামলার তদন্ত প্রক্রিয়া, চার্জশিট এবং বিচারিক প্রক্রিয়া নিয়ে নতুন প্রসিকিউশনের কাছে অনেকগুলো আইনি দুর্বলতা ফুটে উঠেছে। এসব মামলা ও রায়ের নথিপত্র যাচাই বাছাই করে দেখছে প্রসিকিউশন। যার সাক্ষীর উপর ভিত্তি করে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় দেওয়া হলো, তার সাক্ষ্য যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে সে রায়ের ভবিষ্যৎ কি হবে এমন প্রশ্ন উঠে আসছে। প্রশ্ন হলো, যেসব অভিযোগ এর মধ্যে উঠে এসেছে সেগুলো যদি সত্যি হয়, আবার সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে যেসব দাবি সামনে আনা হয়েছে সেগুলো নিয়ে নতুন প্রশাসন কি করবে? আইন মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, সেনা আইনের লঙ্ঘন যে করা হয়েছে সেটি আগে থেকেই পরিষ্কার হলেও যেহেতু বিচার শুরু হয়ে গেছে তাই বিষয়টি এখন জটিল। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের বিচার আইসিটিতে করার জন্যই প্রতিরক্ষা বাহিনীগুলোর সংজ্ঞা আইনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ফলে শুধু 15 সেনা কর্মকর্তাই নয়, জিয়াউল হাসান সহ বাহিনীর সব সদস্যদের বিচার সেনা আদালতে স্থানান্তর করতে হবে। তাছাড়া যেসব দাবি 15 সেনা কর্মকর্তার পক্ষে করা হয়েছে সেগুলো জিয়াউল হাসান সহ অন্যদের জন্য প্রযোজ্য, কারণ তাদের যখন গ্রেপ্তার করা হয় তখন তারা এলপিআরে ছিলেন। সে অনুযায়ী সেনা আইনেই তাদের বিচার করতে হবে। সেক্ষেত্রে 3টি পদক্ষেপের কথা বিবেচনা করেছে সংশ্লিষ্টরা। প্রথমত, আইসিটি যে 4টি সংশোধনী অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা হয়েছে সেগুলো 11 এপ্রিলের মধ্যে জাতীয় সংসদে পাশ হতে হবে। যদি প্রথম সংশোধনীটি পাশ না হয় তাহলে 2024 সালের পর থেকে গঠিত আইসিটি গঠন অবৈধ হয়ে যাবে। দ্বিতীয়ত, আইজিপি মামুনকে ঘুষের মাধ্যমে রাজসাক্ষী বানানো, সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ থেকে মামলা দায়ের, এই অভিযোগগুলো আইসিটির তদন্তে যদি প্রমাণিত হয় তাহলে তদন্ত এবং বিচার কাজ নিয়ে উল্টো জড়িতদের বিরুদ্ধে মামলা করা যাবে। সেটি হলে আইন অনুযায়ী ক্ষতিগ্রস্তরাও মামলা করতে পারবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া দণ্ডসহ 3টি মামলার রায়ের ভবিষ্যৎ ঝুলে যাবে নতুন করে, এমন আশঙ্কাও করছেন কেউ কেউ। সবশেষ উচ্চ আদালতে রিটের মাধ্যমে একটি গ্রহণযোগ্য রায় নিয়ে আসার কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যে আইনজীবীদের একটি পক্ষ রোম, সংবিধিবদ্ধ ও রেট্রোস্পেক্টিভ ইফেক্ট এবং সংবিধানের মৌলিক বিধান লঙ্ঘনের অভিযোগ এনে আইসিটির বিরুদ্ধে উচ্চ আদালতে রিট দায়েরের প্রস্তুতি নিয়ে রেখেছে। আইসিটি যে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে সে তদন্তের ফলাফলের জন্য তারা অপেক্ষা করছেন। সেটি হাতে পেলে এবং এর মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো গ্রহণযোগ্য ভাষ্য পাওয়া না যায় তাহলে উচ্চ আদালতে রিটটি হতে পারে। শেখ হাসিনার 15 বছরের যে শাসন, এটার কেন পতন হলো? তার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা এবং অতীতে বিশেষ করে 1996 থেকে 2001 সন পর্যন্ত একটি সফল সরকার পরিচালনার যে ঐতিহ্য, তার সঙ্গে সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, রাজপথের অভিজ্ঞতা এবং তার রক্তের মধ্যে যে প্রবাহমান রাজনীতির যে ধারা, এটি বাংলাদেশের দ্বিতীয় কারণেই। তো সেই অর্থে তিনি লড়াই সংগ্রাম করে যখন 1/11 পরবর্তী যে সরকার, সেই সরকারের প্রধান হলেন, বলা হয়ে থাকে যে 1/11 সময় যে নির্বাচনটা হয়েছিল সেটি সমঝোতার ভিত্তিতে হয়েছিল এবং সেই সমঝোতার
সময়টিতে যে ভুলগুলো করা হয়েছিল এবার সেই ভুলগুলো করা হয়নি। আবার এইবার যে ভুলগুলো করা হয়নি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, ঠিক এইরকমই একটা ফলাফলের আশা বিদেশি যারা নেগোসিয়েটর ছিলেন তারা 2018 সনে করেছিলেন, কিন্তু সেটি যে কোনো কারণে সম্ভব হয়নি। তো সেই বিষয়গুলো পরের ব্যাপার। আগে যেটা বলে নিই সেটা হলো আমাদের দেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে সবসময় বিদেশিদের একটা হস্তক্ষেপ থাকে। সেই রাজনীতিতে বিদেশির প্রভুদের প্রভুত্ব থাকে, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, অর্থ, বিত্ত, আমলা, হুন্ডা, গুন্ডার একটা প্রভাব থাকে। আর বিশেষ করে সেই যে সামরিক শাসনের আমল থেকে, সেটা খন্দকার মোশতাকের সেই সামরিক শাসন বলেন, কিংবা ধরুন জিয়াউর রহমান সাহেবের সামরিক শাসন বলেন, ঠিক সেই সময় থেকে নির্বাচন যেভাবে ম্যানুপুলেট হচ্ছে, যেভাবে হা না ভোট, যেভাবে ঠিক রাতের ভোট, দিনের ভোট, গৃহপালিত বিরোধী দল ইত্যাদি যে সংস্কৃতিগুলো, এটা অপসংস্কৃতি বলা হবে, সংস্কৃতি নয়, যেগুলো চালু হয়ে আসছে আমাদের দেশে, এটা তো থামছে না। সেই তুলনায় যদি আপনি ধরেন যে 1970 সনে মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ইয়াহিয়া খানের জামানাতে যে নির্বাচনটি হয়েছিল, এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট নির্বাচন। আবার পাকিস্তান জামানাতে যেটা 1954 সনে নির্বাচন হয়েছিল, বাংলাদেশে যদি সত্যিকার অর্থে কোনো অংশগ্রহণমূলক উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে, প্রতিযোগিতার সঙ্গে কোনো নির্বাচন হয়ে থাকে, সেটা হলো 1954। আর বাকি যে নির্বাচনগুলো, প্রায় সব নির্বাচনগুলো কিন্তু হুজুগে হয়েছে। 1973 সনের যে প্রথম সংসদ নির্বাচন হুজুগে হয়েছে, 79 সনের সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, হানের নির্বাচন, 86, 88 বোগাজ নির্বাচন, শুধু 91, 96, 2001 এই তিনটি নির্বাচনে যে অনিয়ম বা যা কিছু আছে, এটা একেবারে সীমিত। বলা হয়ে থাকে যে স্বাধীন বাংলাদেশে মূলত 91, 96 আর 2001 এই তিনটে নির্বাচন ছাড়া বাকি নির্বাচন নিয়ে বহু প্রশ্ন আছে। আমি 2008 সনে নির্বাচনের সংসদ সদস্য হয়েছিলাম। আমার ওই এলাকাতে প্রতিযোগিতা ছিল, কিন্তু এখন অবস্থার দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে গলাচিপা 10 মিনিটে যে প্রতিযোগিতা ছিল বা ভোট ছিল, এটা সারা বাংলাদেশে এই দৃশ্য ছিল না। আমরা 2018 সনে, 2014-তে, 2024 এবং এই যে 2026 যে দৃশ্য আমরা দেখেছি নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে, এটা সেই 2008 থেকে ধীরে ধীরে শুরু হচ্ছিল, কখনো নির্লজ্জ, কখনো প্রকাশ্য। তো এনিওয়ে, এইবার অবিশ্বাস্যভাবে জামাতের যে জোট, তারা 78টি আসন পেল। তো বিএনপির জোট যদি 90টি বা 100টি সিট পেত 2018 সনে, তাহলে কি শেখ হাসিনার আজকের এই পরিণত হতো? কারা তাকে সেই দিন এই কাজ করতে দেয়নি? তো এই যে এরকম অনেকগুলো প্রশ্ন। আর এখন যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, কেউ শেখ হাসিনার সঙ্গে এই মুহূর্তে নেই। আর যারা পালিয়ে আছেন, তার সঙ্গে যারা আছেন, তারা মানে কেউ নৈতিকভাবে বাংলাদেশে আসবে, আগামীতে রাজনীতি করবে, তাদের বিরুদ্ধে যে সকল মামলা মোকদ্দমা, দুর্নীতির অভিযোগ আছে, এইগুলো তারা কাটিয়ে উঠে আবার রুখে দাঁড়াবে, এটা কার্যত অসম্ভব বিষয়। অলৌকিক কিছু যদি না ঘটে, তাহলে হয়তো মানে ওই ধরনের যারা রাজনীতিবিদ, তাদেরকে আর বাংলাদেশে বরণ করে নেওয়া হবে না। আওয়ামী লীগ ফিরে আসবে, এখনও আওয়ামী লীগ আছে, হয়তো নতুন নেতৃত্বে। এমনকি যদি বর্তমান সরকার ফেল করে, সেক্ষেত্রে আওয়ামী লীগ আরেকটি নির্বাচন এলে ক্ষমতায় আসবে, সেটাও ঠিক আছে। কিন্তু যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হয়েছে, যাদের বিরুদ্ধে অনিয়ম, সন্ত্রাস, টাকা পাচার, এই মানুষগুলো আপনারা লিখে রাখেন যে বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। তো সেই অর্থে আওয়ামী লীগের যে সকল নেতৃত্ব বিলো 60 এই মুহূর্তে আছেন, যাদের বয়স 60-এর নিচে, মূলত তারাই আগামীর নেতৃত্বে আসছে। এর বাইরে 60-এর উপরে যারা আছেন, তারা বয়সের কারণে, অবস্থানের কারণে মূল ধারায় আর আসতে পারবেন না। আর 60-এর উপরে যারা গাড়ি বাড়ি, টাকা থেকে শুরু করে বেগম পাড়ায় সহায় সম্পত্তি এগুলো করে এই মুহূর্তে শেখ হাসিনার চক্ষুর শূলে পরিণত হয়েছেন।
তারা জিন্দিগিতে রাজনীতির কথা কল্পনা করতে পারবেন না। এখন ফুসফাস ভুং ভাং যা কিছু আছে এগুলো হচ্ছে। তো যেটা বলছিলাম আজকের এই শিরোনাম, সেটা হলো যে শেখ হাসিনার যে পতনগুলো হয়েছে, এখানে পতনগুলো বলতে তিনি যে কেবলমাত্র ক্ষমতা হারিয়েছেন তা নয়, তিনি তার পিতার সম্মান হানি করেছেন। তার যে কেবলমাত্র পিতার সম্মান হানি হয়েছে তা নয়, তার দলের কোটি কোটি নেতাকর্মী আজ জীবন মরণ সমস্যার মধ্যে পড়েছেন। তারপর আওয়ামী লীগের যে ঐতিহ্য রয়েছে, আওয়ামী লীগের যে ভিত্তিমূল রয়েছে, সেই ভিত্তিমূলটা ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। শেখ হাসিনা তার রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে বেগম জিয়ার বাড়ি ভেঙেছেন, কিন্তু আমজনতা মব সৃষ্টি করে চোখের সামনে ৩২ নম্বর ভেঙে চুরমার করে দিয়েছে। সুধার সদনে কেউ নেই, আওয়ামী লীগের অফিসগুলো বিরান। এটা কেন হলো, কিভাবে হলো, এই বিষয়গুলো আলোচনা করতে হবে আওয়ামী লীগকে, এবং একই সঙ্গে আলোচনা করতে হবে বর্তমান যারা আছে তাদেরকে। এর কারণ হলো যে ক্ষত সৃষ্টি হয়েছে, যে দায় সৃষ্টি হয়েছে এই গত 17 মাসে কিংবা আওয়ামী লীগের 16 বছরে, সেই ক্ষতগুলো যদি বর্তমান প্রশাসন তারা যদি সেগুলো ধীরে ধীরে কাটিয়ে উঠতে না পারে, তাহলে একই পরিণতি তাদের জন্য অপেক্ষা করবে আগামী দিনে। ঘটনা যাই হোক না কেন, গত 17 মাসে যে দায়, সেই দায়গুলো জামাতকেও নিতে হবে, বিএনপিকেও নিতে হবে, এনসিপিকেও নিতে হবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তো নিবেনই। ওনার তো বয়স হয়ে গেছে, আর কয়েকদিন পরে দেখবেন যে তিনি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছেন। এখন তার বয়স প্রায় 89 বছর। তো সেই অবস্থাতে একটা মানুষ, তাকে আপনি কিভাবে বিচার করবেন, কিভাবে প্রতিশোধে আওতায় আনবেন? আলটিমেটলি যারা এই মুহূর্তে স্টিয়ারিং চেপে আছেন তাদের উপরে কিন্তু ইতিহাসের দায় পড়বে। তো সেক্ষেত্রে শেখ হাসিনার যে পতন, সেই পতনগুলোর যে কারণ, সেই কারণগুলো যদি বর্তমান প্রশাসন আছেন তারা বিশ্লেষণ করেন, তারা তুলনামূলকভাবে ভালো থাকবেন। আমার কাছে যেটা মনে হলো যে শেখ হাসিনা 2008 থেকে 2013 পর্যন্ত মোটামুটি চমৎকারভাবে চালিয়েছিলেন প্রশাসন, অসাধারণ সুন্দরভাবে চালিয়েছেন, এবং তার যে মাস্টার প্ল্যানগুলো ছিল, ব্যাকবোনগুলো ছিল, এই যে মেট্রো রেল, তারপরে এক্সপ্রেসওয়ে, তারপরে অন্যান্য যে সকল মেগা প্রকল্প, পদ্মা সেতু, এগুলো কিন্তু তার প্রথম টার্মেই করা হয়েছিল। পরবর্তী টার্মে যে জিনিসগুলো নেওয়া হয়েছে ওইগুলোর কন্টিনিউশন, কিন্তু চিন্তার কোনো নতুনত্ব আসেনি। এখন প্রথম টার্মে তার সঙ্গে যারা যারা ছিলেন, দলের মধ্যে যে গণতন্ত্রগুলো ছিল এবং দলের যারা ত্যাগী পরীক্ষিত নেতাকর্মী ছিলেন, সবাইকে তিনি কিন্তু মোরাললেস মূল্যায়ন করেছিলেন। অজয় পাড়াগাঁয়ের একজন আওয়ামী লীগ নেতা, তিনিও শেখ হাসিনা দ্বারা মূল্যায়িত হতেন। তিনি তখনও সেই আমলাদের স্যার হয়ে ওঠেননি, তখনও আপা ছিলেন। গণভবনের দরজা তখনও বন্ধ হয়নি। তো যেই মুহূর্তে 2014 পরে কি করলো, একটা বিতর্কিত নির্বাচনের পরে এই আমলাতন্ত্র, দুর্নীতিবাজ আমলাতন্ত্র, তারা তাকে ক্যাপচার করে ফেললো। করোনার সময় তাকে মূলত কার্যত গৃহবন্দী করে ফেললো। আর এই সময়টিতে তিনি যে সকল মানুষের খপ্পরে পড়লেন, আমি ব্যক্তিগতভাবে নাম বলবো না কারো, এদের সংখ্যা একজন দুজন নয়, এদের সংখ্যা হয়তো কয়েকশো। একেবারে শেখ পরিবারের ভিতরে আছে, শেখ পরিবারের বাইরে আছে, গোপালগঞ্জ আছে, ফরিদপুর আছে, বরিশাল আছে, বিভিন্ন আওয়ামী লীগ প্রধান যে এলাকাগুলো সেই এলাকা আছে। এর বাইরে ঐতিহ্যগতভাবে যে সকল পরিবার 3 জেনারেশন 4 জেনারেশন ধরে দল করেন, তাদের মধ্যে অনেক দুর্নীতিবাজ কিন্তু নতুন প্রজন্মের হওয়া সত্ত্বেও তারা কিন্তু এই খন্দকার মুশতাকের মতো হয়ে গিয়েছিলেন। এর ফলে শেখ হাসিনার যে স্বাভাবিক যে বিচার বিশ্লেষণ ক্ষমতা, এটা হ্রাস পায় কয়েকটি কারণে। যেহেতু গণভবনের দরজা বন্ধ, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন লোকজন এসে একটা সময় যা ইচ্ছে তাই বলতে পারতো। মিডিয়ায় যে খবরগুলো ছাপা হতো সেই খবরগুলো দৃষ্টি আকর্ষিত হতো। আমি জাস্ট একটা উদাহরণ দিই যে মাহমুদুর রহমান তখনও আমার দেশ ছাপাচ্ছে এবং আমার দেশ তখন জনপ্রিয়তার তুঙ্গে। তা আমি একদিন সকাল 8:30টার সময় যোগাযোগ মন্ত্রীর রুমে গেলাম, জাস্ট 8:30টার সময়। তো উনি 7:30 8টার মধ্যে কিন্তু সৈয়দ আবুল হোসেন সাহেব তার মন্ত্রণালয়ে চলে আসতেন। এসে তিনি সবার আগে সব পত্রিকাগুলো পড়তেন।
তো উনি সবার আগে যে পত্রিকাটা পড়তেন সেটা হলো দৈনিক আমার দেশ পড়তেন, সৈয়দ আবুল হোসেন। এবং সেখানে রেলওয়ে থেকে শুরু করে যোগাযোগ মন্ত্রণালয়ের সেই দিনের যত রকম নেতিবাচক খবর, সেই খবরগুলো তিনি মার্ক করেছেন। এরপর যখন 9টা বাজলো, সবাই কর্মকর্তারা এলো, তিনি সবাইকে জিজ্ঞাসা করলেন এগুলো কি হয়েছে। তো আমার সামনেই তারা বললেন যে জি স্যার, পত্রিকায় যে রিপোর্ট ছাপা হয়েছে এগুলো সত্য। তো বোঝার চেষ্টা করুন এটা 2009-10 সনের ঘটনা। এরকম যে ট্রান্সপারেন্সি যেটা ছিল সেটা 2019-এ ছিল না, কিংবা 2023-এ ছিল না। যদি থাকতো তাহলে শেখ হাসিনা অনেক ভালো করতেন। বরং আমরা যারা এত কথা বলতাম, আমাদেরকে নানাভাবে ভিলেন বানিয়ে এমন অবস্থা তৈরি করা হয়েছিল যে গণভবন থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরে আমাদেরকে রীতিমতো ব্লক করে দেওয়া হয়েছিল। আমাদের কোনো লেখা পড়া যাবে না, আমাদের কোনো কথা শোনা যাবে না, এবং আমরা যদি কোনো কথা বলতাম সেই কথা ব্ল্যাক আউট করে দেওয়া হতো যেন শেখ হাসিনার কানে না যায়। ফলে তিনি সবসময় একটা চার্মিং মোডে থাকতেন, সবসময় ইতিবাচক মনে করতেন তিনি রাইট, তাকে যা শোনানো হচ্ছে সবই ঠিক আছে। এবং টিল নাও এখনো পর্যন্ত তাকে কিন্তু ওইভাবে কিন্তু বোঝানো হচ্ছে যে আপা সারা দেশটা তছনছ হয়ে যাচ্ছে, সমস্ত মানুষ আপনার আশায় বসে আছে, আপনি গেলেই টুস করে ক্ষমতায় বসে পড়তে পারবেন। তা এইরকম চারিদিকে যখন বিভিন্ন প্রণোদনাকারী বা বিভিন্ন প্রবোধ দানকারী চাটুকার তেলবাজারা যখন এই ধরনের কথাবার্তা বলে, আর সেটাকে যাকে বলা হয় নিয়ন্ত্রণ করার জন্য যে মিডিয়া লাগে, দেশি এবং বিদেশি মিডিয়া, তার সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি যোগাযোগ থাকার দরকার আছে, যেটা অতীতে 2014 সনের পরে ওনার সেই জিনিসটা ছিল না। দ্বিতীয়ত হলো যে সত্যিকার অর্থে মন্দ লোকগুলো যারা অতীতে বঙ্গবন্ধুকে ডুবিয়েছেন, শেখ কামালকে ডুবিয়েছেন, শেখ জামালকে ডুবিয়েছেন, তারপর আরও অনেককে ডুবিয়েছেন, সেই সমস্ত মানুষগুলো বা তাদের সন্তান সন্ততিরা 2014 সনের পরে শেখ হাসিনার খুব কাছাকাছি চলে আসে। এবং এদের প্রয়োজনায় শেখ হাসিনা একটা সময় তার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম নেয় যে তিনি যতদিন জীবিত আছেন ক্ষমতায় থাকবেন, তিনি যেখানে হাত দেন সেখানে স্বর্ণ ফুলে যায়, তিনি যা ইচ্ছে তাই করতে পারেন, তিনি যাকে ইচ্ছে তাকে রাষ্ট্রপতি বানাতে পারেন, যাকে ইচ্ছে তাকে স্পিকার বানাতে পারেন। ফলে কি হলো, তার জমানাতে আমি একটা লেখা লিখেছিলাম যে তাসের ঘরে বাঁশের খুঁটি, এটা একটা বইও হয়েছে, বেশ জনপ্রিয় একটা বই, ওনাকে নিয়ে এই বইটা লিখেছিলাম। ওনার এটা পড়ার সুযোগ হয়নি, কিন্তু বাংলাদেশ প্রতিদিন থেকে শুরু করে বাংলাদেশে যে সকল পাঠক রয়েছেন মোরালের সবাই কিন্তু সেই লেখাগুলো পড়েছেন। আমি লিখেছি এটাও যে তাসের ঘরে বাঁশের খুঁটি, এখন যা কিছু দেখছেন তছনছ ঝরঝর করে পড়ে যাবে। একটা তাস দিয়ে যেভাবে একটা ঘর বানানো হয়, তাসের ঘর, ঠিক ওইভাবে সব তছনছ হয়ে যাবে। বাস্তবে ঠিক সেই ঘটনাটাই ঘটেছে। অবাক করার ব্যাপার হলো যে এখন আওয়ামী লীগের যে সমস্ত লোক দেশের বাইরে আছেন, তারা এই মুহূর্তে যে সমস্ত আমলা কামলা বা যারা এখন অবশিষ্ট রয়েছেন প্রশাসনে, তারা বর্তমান সরকারের সাথে যে সকল কথাবার্তা বলছে এবং যেভাবে আওয়ামী লীগের বিবোধ গাইছে, এতে করে আওয়ামী লীগের লোকজন যারা আছে তারা আরো হতাশ হয়ে পড়েছেন। তাদের বক্তব্য হলো যে অতীতে যে মীর জাফর বা খন্দকার মোশতাকের নামে আমরা গালাগাল দিতাম, কিন্তু এই যুগে কি হলো, কোন মোশতাক এলো, কোন মীর জাফর হলো, এদের এরকম চরিত্র কেন, বাংলায় কেন এত মোশতাক হয়, কেন এত মীর জাফর হয়? এই যে আওয়ামী লীগের যে আর্তনাদ, সে আর্তনাদ যেন বর্তমান বিএনপি শুনতে পায়, বর্তমান প্রধানমন্ত্রী শুনতে পায়, এবং সেই অনুযায়ী যদি সে ব্যবস্থা নেয়, আশা করি তার ভাগ্যে শেখ হাসিনার পরিণাম নাও হতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।